চলেন আগে দেখে আসি 11 বছর বয়সী নাবালিক এই ছোট্ট বাচ্চাটা অন্তঃসত্ত্বা হওয়ার আসল ঘটনাটা। এখন আমরা এই অপরাধী হুজুরের মুখ থেকে আসল ঘটনাটা শুনে আসবো যে উনি কি বলে। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পুরনো বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সে একজন ছিল যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে ঢাকায় তো পড়াশোনা বেশি হয় তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। ক্লাসের পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পড়ো না, অন্য মেয়েরা হিজাব পড়ে, তুমি বুরকা পড়ো না, অন্য মেয়েরা বুরকা পড়ে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝিয়ে বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাবো। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকে আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবেশ আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সেই আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলা বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর রকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই হুজুরের বক্তব্য থেকে বুঝতে পারলাম যে ওনার দাবি, উনি বলতেছে যে এই ঘটনাটা ওনার দ্বারা সংঘটিত হয়নি, এর মূল অপরাধী উনি নন এবং এই কাজের সাথে উনি জড়িত নয়। উনি সরাসরি বললেন যে ডিএনএ টেস্ট করা হোক, বাচ্চাটার ডিএনএ টেস্ট করে এর আসল অপরাধীকে বের করা হোক। অথচ এদিকে এই মেয়ের কথাটি শুনুন একবার। মাদ্রাসাতে পড়তাম, মাদ্রাসা ছুটি হলে হুজুর বলছে রুমটা জারি দিয়ে গেছে মসজিদ। তারপরে মসজিদটা জারি দিতে গেছিলাম, তারপরে আমি বলছে আমার বিছানাটা জারি দিয়ে দিই। তারপরে বিছানা জারি দিতে গেছি, তারপরে দরজাটা লাগাই লাগছে। তারপরে এরকম, তারপরে হুজুরে বলছে বাড়িতে কাউরে বলবো না, বললে নাকি মারবে, ভয় দেখাইছে। হ্যাঁ। পরে তোমার কি ধরনের ভয় দেখাইছে? মায়ের ধরনের ভয় দেখাইছে? হ্যাঁ, মারবে। পরে তোমার আম্মার কাছে তুমি বলো নাই? না। পরে কবে আমার আম্মু আমাকে নিয়ে শুচ্ছে, তারপরে আমার পেটের মাঝে হাত দিছে, দেখে উঁচু লাগে, মানে উঁচু লাগে আর কি। তারপরে এরকম, তারপরে আম্মু ওরে বলছে। এখন কি তোমার মানে কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আছে। হায় রে জাতি, আর কত যে খেলা দেখাইবা। এই মেয়েটি দাবি করতেছে যে হুজুরের বিছনা ঝাড়ু দেওয়ার কথা বলে দরজা লাগিয়ে দিয়ে
তার সাথে আপত্তিকর মানে কর্মে লিপ্ত হয়েছে। এখন হুজুরের দাবি অনুযায়ী এবং এই মেয়ের কথা অনুযায়ী আসলে কিন্তু জাদি বিভ্রান্ত। আর ওইদিকে ডাক্তার সাহেব উনি কথাটা কি এমন ভাবে গুছিয়ে সাজিয়ে বলেছেন অনলাইনে যে ওনার কথা শুনে বাংলার প্রত্যেকটি মানুষ, আমি নিজেই শুনে, গতকালকে আমি ওনার বয়ানটা শুনে, আলোচনাটা শুনে আমার গা দিয়ে আমার শরীরে রক্তক্ষরণ হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি এখনই গিয়ে ওই হুজুরের করে দেই। কিন্তু এখন এই ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরতেছে। একবার ঘুরতেছে তার নানার দিকে, কারণ মেয়েটি রাত্রে তার নানার সাথে শুইত। আবার ঘুরতেছে তার সৎ বাবার দিকে। এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং ওই এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করেন। আপনারা তদন্ত করে এই ঘটনার আসল অপরাধীকে খুঁজে বের করেন। আরেকটা বিষয়, এই ঘটনাটা শুনে অনেক আলেম ওলামাদেরকে দেখছি আপনারা অনলাইনে এসে কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসাগুলোকে টোটালি বন্ধ করে দেওয়ার জন্য আপনারা ঘোষণা দিয়েছেন। আসলে এই ঘটনাটা শুধু মহিলা মাদ্রাসা না, স্কুল কলেজেও অ্যাভেলেবেল ঘটে, মাদ্রাসায় কম ঘটে। তাই বলে স্কুল কলেজ তো বন্ধ করে দেওয়ার আওয়াজ কেউ তুলেনি। তাই বলবো মাদ্রাসা যেহেতু এটা, তাই মাদ্রাসা সম্পূর্ণভাবে বন্ধ করে না দিয়ে মাদ্রাসার নিজাম, মাদ্রাসার কানুনটাকে আপনারা সংস্কার করেন এমন ভাবে যেন মাদ্রাসায় রাত্রে কোনো শিক্ষক সেখানে ঘুমানোর ব্যবস্থা না থাকে। হয়তোবা ফ্যামিলি নিয়ে আলাদা বাসা থাকতে হবে এবং পুরুষ মাদ্রাসা হোক, মহিলা মাদ্রাসা হোক, প্রত্যেকটা মাদ্রাসাতেই ছাত্র বা ছাত্রীদের দ্বারা কোনো শিক্ষকরা যেন কোনোভাবে কোনো ধরনের খেদমত নিতে না পারে, এটা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে।